উম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি গার্ডিয়ান নার্সিং ভর্তি পরীক্ষার ভর্তি কোচিং এর পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাকে একটু সাদমান, আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমরা আজকে চেষ্টা করবো আসলে আমাদের আহ আসসালামু আলাইকুম লাবিব আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে আমাদের ক্লাসটা কাদের জন্য? আসলে আজকে আমাদের ক্লাস হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আসলে আমাদের যে মন মানসিকতাটা ধীর রেখে আসলে চলতে চাচ্ছে, এবং তারা যারা সেকেন্ড টাইমের জন্য নিজেদেরকে চেষ্টা করতেছে যে না, আমাকে যেহেতু আমি একটা চান্স পেতে চাচ্ছি, তো সুতরাং আমাকে ওইভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আসলে আমরা যে যেরকম প্রিপারেশন নেওয়া দরকার আসলে ইংরেজির ক্ষেত্রে, সেরকমই আমরা আজকের প্রশ্নের ধরনটা নিয়ে একটু আলোচনা করবো। আশা করি আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হবেন। কে কোথা থেকে আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা অবশ্যই একটু সাদমান ক্লাসগুলো শেয়ার দিয়ে দিন। আপনারা অবশ্যই একটু ক্লাসগুলো শেয়ার দিয়ে দিবেন এবং আশা করি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি ছিল অনেক দিন পর যারা সেকেন্ড টাইমে দিবে আসলে তাদের সাথেই কথা বলতে আসছি আর কি। আপনাদের সামনে আমরা আসলে আহ, বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে আসলে আলোচনা করব, এবং আমরা দেখতে চাচ্ছি আসলে যে নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিরকম প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে, কয়টা টপিকের উপর সাধারণ বেস করে প্রশ্নগুলো চলে আসে, এরকম টপিকের উপর বেস করে আসলে আমরা প্রশ্নগুলো সাজানো আছে। আপনারা সকলে আসলে আমাদের সাথে যুক্ত হবেন আশা করি, এবং আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের সেকেন্ড টাইম প্রস্তুতিটা কিরকম হওয়া দরকার, কিংবা আমরা যারা সেকেন্ড টাইমের ক্ষেত্রে আসলে ইংরেজি নিয়ে যারা খুব ভয় পাচ্ছে তাদের প্রিপারেশনটা কিরকম হওয়া দরকার, আসলে আমরা সব থেকে যদি আমি বলি 10 থেকে 12টা টপিক আমাদের পড়লে আমাদের আসলে নার্সিং এ যে আমরা যদি মনে করি যে যদি আমি লিখে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলেন একটু শুরু করি। আসলে আমাদের নার্সিং এ ভর্তি পরীক্ষার জন্য আসলে কতগুলো টপিক পড়া দরকার সেটা হচ্ছে আমাদের বিষয়। আমি ঢাকা কল্যাণপুর থেকে দেখছি, এখান থেকে নিয়মিত আপনাদের সাথে থাকবো। অসংখ্য ধন্যবাদ ইতি বিশ্বাসকে। আচ্ছা, আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের নার্সিং আসলে কয়টা টপিক পড়া দরকার। আমি যদি বলি সর্বোচ্চ 10 থেকে 12টা টপিক। আপনারা কি লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। সাধারণত 10 থেকে 12টা, সাধারণত 10 থেকে 12টা টপিক যদি আপনি পড়েন, তাহলে আপনার একদম নার্সিং এর যে সকল প্রশ্ন আসে সেখান থেকে আপনি নাইলে হচ্ছে 15 থেকে 18টা একদম অ্যান্সার করতে পারবেন। এটা অ্যান্সার করতে পারবেন, 15 থেকে 18টা ইজিলি অ্যান্সার করতে পারবেন। এবং যে বিষয়গুলো থাকে একটু ভোকাবুলারি পার্টের অংশ, সেই ভোকাবুলারি পার্টের অংশগুলো আসলে আমরা কিরকম পড়াই আমাদের কোচিং এর ক্ষেত্রে, কিংবা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সেই বিষয়গুলো আসলে আমরা আজকে ক্লাসে আলোচনা করব আশা করি। তো আপনারা যে যেখান থেকে আমাদের শুনতে পাচ্ছেন কিনা, ভাই মানবিক থেকে দেয়া যায়, অবশ্যই দেয়া যাবে। আমি সিনিয়র স্টাফ নার্স হয়ে সৈয়দ মেডিকেল কলেজ হাসপাতাল, ইতি বিশেষ অসংখ্য ধন্যবাদ। সিনিয়র স্টাফ নার্স হয়ে আসলে আমাদের সাথে যুক্ত আছে। তো চলো আমরা আজকে বিগত বছরের প্রশ্নগুলো, এগুলো হচ্ছে যে প্রশ্নগুলো দেয়া আসলে এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। তো বিগত বছরের প্রশ্নটা আসলে কিরকম চলে আসে সেটা হচ্ছে একটু আমরা আলোচনা করব। আচ্ছা, 1 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, চলেন আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। বলা হয়েছে, আমি একটু বেসিক আলোচনা করি, তারপর হচ্ছে আপনাদের অ্যান্সার করার সুযোগ আমি দিচ্ছি, সমস্যা নেই। বলা হচ্ছে 1 নম্বরে যে প্রশ্নটা বলা হচ্ছে, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ। বলা হয়েছে আমরা সাধারণভাবে নাউন বলতে কি বুঝি বলেন তো? আমরা একটু যদি এখানে একটু আলোচনা করি, আমরা একটু আলোচনা করি চলেন। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, তাই তো? আপনারা সেই ছোটবেলা থেকে পড়ে আসছেন। তো এই নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, একটু অবশ্যই দেখবেন, আমি প্রশ্নের ধরনটা দেখাচ্ছি।
একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ, এবং অপরটা হচ্ছে ম্যাটেরিয়াল। আমি একটু এখান থেকে লিখে দিচ্ছি, আপনারা একটু নোট করে নিতে চাইলে নিতে পারেন। ম্যাটেরিয়াল নাউন আসলে নাউন হচ্ছে কি যে কোনো কিছুর নাম, সেটা একটা গুণের নাম হতে পারে, সেটা একটা বইয়ের নাম, সেটা একটা পাহাড় বা পর্বতের নাম, সেটা একটা যদি আমরা বলি যে কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, তাই না? তাহলে এখন কথা হচ্ছে এই যে নাউন যেটা আমরা দেখি বা যেটা আমরা বুঝতে পারি যে যে কোনো কিছুর নাম, এই নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে নাউন যদি বলা হয় প্রধানত, কত বলেন তো, প্রধানত কত প্রকার? দুই প্রকার। কিন্তু যদি বলা হয় নাউন কত প্রকার, তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এক প্রকার, এবং এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই হচ্ছে চার প্রকার। আর এই যে এক প্রকার আছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সব সব মিলে হচ্ছে কত প্রকার? পাঁচ প্রকার। তাহলে নাউন হচ্ছে প্রধানত হচ্ছে দুই প্রকার, কিন্তু যদি বলা হয় নাউন কত প্রকার, তাহলে সেটা হচ্ছে কত প্রকার? পাঁচ প্রকার। যদি শুধু বলা হয় যে নাউন কত প্রকার প্রধানত, তাহলে হচ্ছে দুই প্রকার। আর যদি বলা হয় নাউন কত প্রকার, তাহলে নাউন হচ্ছে কত প্রকার? পাঁচ প্রকার। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে সাধারণভাবে আমরা বলি না যে গুণের নাম বা কাজের নাম। কিসের নাম? গুণের নাম বা কাজের নাম, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। তার মানে আমি কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউনটা এখন যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র কি করা যায়? অনুভব করা যায়, সেটা গুণের নাম বা কাজের নাম, সেটাকে কি নাউন বলা হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটাকে কি নাউন বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। তাহলে এটা গেলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সাধারণভাবে কি বলি? গুণের নাম। গুণের নাম যদি আমি বলি হই, একটু যদি বলি যে গুণের নামটা আসলে কি বোঝায়, যদি আমি লক্ষ্য করি, যদি বলি বিউটি, কারো নাম বলি নাই কিন্তু, এই বিউটি হচ্ছে সৌন্দর্যতা, তাই না? বা সৌন্দর্য যেটা আমরা বলি, তার মানে এই সৌন্দর্যটাকে কিন্তু আপনি ধরতে পারেন না, ছুঁতে পারেন না, শুধুমাত্র কি করা যায়? মানে ইন্দ্রিয়গত অনুভূতি দ্বারা আপনি উপলব্ধি করতে পারবেন। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি? যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র কি করা যায়? অনুভব করা যায়, সেটাকে কি নাউন বলা হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়েছে। তাহলে এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনে আমি যদি বলি, লক্ষ্য করেন, ফরগিভনেস। ফরগিভনেস মানে কি? ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমাশীলতা, তাই না? ক্ষমাশীলতা যদি বা দয়াশীলতা যেটাই আমরা বলি না কেন, তার মানে এটাকে আমি ধরতে পারি না, ছুতে পারি না, এটা একটা গুণের নাম, এটাকে সাধারণত আমরা কি করতে পারি? অনুভব করতে পারি, সুতরাং সেটা কি নাম? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের শেষ। এরপর আসি আমরা প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কি? প্রপার নাউনটা আসলে দ্বারা কি বোঝায় সেটা হচ্ছে যদি আমরা একটু দেখি, প্রপার নাউনটা আসলে বলতে কি বোঝায়। প্রপার নাউন আমি যদি হেডিং করি এখানে, যদি লিখি প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউনটা হচ্ছে কি? ব্যক্তির নাম বা স্থানের নাম। কিসের নাম বলেন তো? ব্যক্তির নাম বা স্থানের নাম। কিন্তু শর্ত হচ্ছে সেটা সবসময় হতে হবে কি লেটারে? ক্যাপিটাল লেটারে। কোন লেটারে? ক্যাপিটাল লেটারে। ক্যাপিটাল লেটারে। এখন ক্যাপিটাল লেটারে, যেমন আমি যদি আমার নামটাই লিখলাম আমি তানভীর, আমি সেন্টেন্সের যে জায়গায় লিখি আমি এই টিটা কি কখনোই কি স্মল লেটারে লিখবো? না, আমি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবো। কিংবা আমি যদি সেন্টেন্সের যে জায়গাতেই আমি কিনা লিখি যে বাংলাদেশ শব্দটা যদি আমি লিখি, কোন শব্দটা লিখবো আমি? আমি যদি এখান থেকে একটু মুছে দেই, যদি আমি শব্দটা লিখি যে বাংলাদেশ, লক্ষ্য করেন, তার মানে এই বাংলাদেশ শব্দটা আমি সেন্টেন্সের যে জায়গাতেই লিখি আমি কি কখনো স্মল লেটারে লিখবো? না, অবশ্যই আমাকে কি লেটারে লিখতে হবে? ক্যাপিটাল লেটার। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে গুণের নাম। গুণের নামটা না, গুণের নামটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। হয়তো কোনো ব্যক্তির নাম, কিংবা কোনো দেশের নাম, কিংবা কোনো স্থানের নাম, যেটা অবশ্যই অবশ্যই কোন লেটারে লেখা হয়? ক্যাপিটাল লেটারে লেখা হয়, যাকে কি নাউন বলা হয়? প্রপার নাউন বলা হয়। তার মানে এখন এখানে বলছে যে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি। তাহলে ইনফ্যান্সি মানে কি? ইনফ্যান্সি মানে হচ্ছে আমরা সাধারণভাবে বলি না যে ছোট্ট শিশু, ছোট্ট যেটা শিশু। তার মানে এখন আমাকে যে নাউনটা আমরা শিখবো সেটা হচ্ছে কমন নাউন। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে একটু জানালে একটা আমার জন্য উপকার হবে, কারণ আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন বা কিছু। যদি আপনারা না বুঝতে থাকেন সেটা সরাসরি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। বলতেছে ভাই, ভালোবাসার এক্সাম্পলটা দিলে একটু ইজি হতো। এত ভালোবাসা তো আর ভিতরে নাই, এই জন্য আর কি দিতে পারতেছি না। আচ্ছা, এখন একটু চলেন সেটা আমরা শিখবো, সেটা হচ্ছে কমন নাউন। আমরা সরি, আচ্ছা চলেন কমন নাউন।
কমন নাউন। আপনারা বুঝলে অবশ্যই একটু কমেন্ট করবেন, যদি নাও বুঝেন তাহলে সেটাও কমেন্ট করবেন। কমন নাউন হচ্ছে কি সাধারণ নাম। কিসের নাম বলেন তো? সাধারণ নাম। সাধারণ নাম। তার মানে এখন সাধারণ নামটা সেটা কার? মনে করেন আমি যদি একটি জিনিস লিখি, কিছুদিন আগে আমাদের দেশ থেকে একজন নারী বিদায় হয়ে গেছে, তার নাম হচ্ছে আপনারা সকলেই জানেন, আম, অনেকে তাকে স্বৈরাচার কত কিছু নামে তাকে ডাকলো। চলেন আমরা একটু তার একটু ইতিহাস বেত্তাটা একটু জেনে আসি। আমরা সাধারণভাবে সবাই আমরা কি বলেন তো? মানুষ। তাহলে ম্যান। এই ম্যানের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মেন, একটা হচ্ছে কি উইমেন, তাই না? এই ম্যানের ভিতরে আমরা যদি বলি, মেনের ভিতরে যদি আমরা বলি সাধারণভাবে ম্যান হচ্ছে কি বলেন তো? মানুষ, তাই না? এই মেনের ভিতরে আপনাদের এখন সব থেকে বেশি আলোচিত ব্যক্তি হচ্ছে কে বলেন তো? এখন আপনারা যদি বলেন যে ওর নাম কি, কাদের, আপনারা চেনেন না কাদেরকে? আর এখন যেটা মানে খুব আলোচনা হচ্ছে বিএনপি প্রার্থী ফখরুল। আমি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, আমি আসলে একটু মজার ছলে পড়াচ্ছি এই জন্য। তাহলে এই ওমানের ভিতরে আবার আমাদের দেশে দুইজন নারী নেত্রী, একজন হচ্ছে হাসিনা, যাকে দেখলে অনেকে বাঁচে না, আর একজন হচ্ছে খালেদা। এখন লক্ষ্য করেন এই কাদের কিংবা ফখরুল কিংবা হাসিনা কিংবা খালেদা, তারা কি ইন্ডিভিজুয়ালি এককটা নাম না? এবং লক্ষ্য করেন কে বড় হাতের, এফ বড় হাতের, এস বড় হাতের, কে বড় হাতের। তার মানে অবশ্যই সেগুলো হচ্ছে কি নাউন বলেন তো? প্রপার নাউন। কি নাউন আমি পাইলাম? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন আমি পাইলাম। এখন এই প্রপার নাউনের সাধারণ নামটা কি? সে হচ্ছে একটা ম্যান। এই ম্যান দ্বারা কি আমি এই কাদের কিংবা হাসিনা কাউকে নির্দিষ্ট করে বুঝাইছি নাকি সকলকে বুঝাইছি? তার মানে এদের সকলের সাধারণ নাম না? এদের সকলের সাধারণ নামটাই হচ্ছে কি নাউন? কমন নাউন। এদের সকলের সাধারণ নামটা কি নাউন? কমন নাউন। তাহলে লক্ষ্য করেন হাসিনাটা হচ্ছে প্রপার নাউন, তাহলে ওম্যানটা কি? একটা জাতি বুঝাইছি। কিসের নাম বলেন তো? জাতিগত নাম। কি নাম? আমি যদি বলি জাতিগত নাম, যেমন আমরা বলি না নারী জাতি, পুরুষ জাতি, তাহলে এই ওম্যানটা দ্বারা কি বুঝাইছে? নারী জাতিকে বুঝাইছে না? তার মানে এটা কি ছিল? এটা ছিল প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের যে জাতির নাম, প্রপার নাউনের যে জাতির নাম, সেটা হচ্ছে কি নাউন বলেন তো? কমন নাউন। আমি যদি আর একটা উদাহরণ দেই, একটু একটু যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা সাধারণভাবে যদি একটু লক্ষ্য করি যে পদ্মা, এটা একটা নদীর নাম। যদি বলি যমুনা, এটা একটা নদীর নাম, কিন্তু তাদের সাধারণ নাম তারা হচ্ছে সবাই হচ্ছে কি বলেন তো? রিভার। তারা সবাই হচ্ছে কি? রিভার। বিগত বছরের কোশ্চেন বলা হয়েছে এই রিভারটা কি জাতীয় নাউন? এটা কি প্রপার নাউন? এটা কি কমন নাউন? তার মানে রিভারটা হচ্ছে কি? এই পি দেখেন বড় হাতের, যে বড় হাতের, তার মানে সেটা অবশ্যই প্রপার নাউন, হইলো প্রপার নাউন। এখন প্রপার নাউন যদি হয় তাহলে তাদের সাধারণ জাতটা হচ্ছে কি? রিভার। তার মানে সেটা কি নাউন? কমন নাউন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এখন এই প্রশ্নটার সাথে আসলে কমন নাউনের সম্পর্কটা কি? লক্ষ্য করেন, হোয়াট টাইপ অফ দ্য নাউন ওয়ার্ড ইনফ্যান্সি। ইনফ্যান্সি সাধারণভাবে যাদেরকে বলা হয় যারা শিশু, তাই না? আপনাদের ভিতরে এখন অনেকে যারা শিশু আছেন, শিশু সুলভ আচরণ বললে ইনফ্যান্সি টাইপ তুমি বিহেভিয়ার করবে না। তার মানে লক্ষ্য করেন এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝাইছে? না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। এখন আসেন, তার মানে এটা অবশ্যই একটি শিশুকে বুঝেছে। এখন শিশু সেটা পুরুষ হতে পারে, মেয়ে হতে পারে, তাই না? তাহলে দুইটা ভাগ হতে পারে, কিন্তু তাদের সাধারণ নামটা কি? সবাই আমরা কি চিলড্রেন না? মানে শিশু যারা ছিলাম। তাহলে সুতরাং এটা হচ্ছে কি নাউন? কমন নাউন। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে। এখন বিগত বছরের প্রশ্নগুলো যদি নিয়ে একটু আলোচনা করি, এই বিগত বছরের প্রশ্নটাই হচ্ছে একটা রিভার। বিগত বছরের প্রশ্নটা একটা কি? রিভার। এখন আর একটা যেটা প্রশ্ন আসছে বিগত বছরে, লক্ষ্য করেন, বলা হয়েছে বুক। বিগত বছরের প্রশ্ন, আমি বিগত বছরের প্রশ্ন নিয়ে আসলে আলোচনা করছি। অবশ্যই যারা একটু বুঝতে পারেন না একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিগত বছর একটা প্রশ্ন, বিগত বছর একটা প্রশ্ন ছিল এরকম যে বুক, বলা হয়েছে বুকটা আসলে কি নাউন। তাহলে আমি যদি বইয়ের অসংখ্য নাম আছে, যেমন আমাদের ইংরেজি সাধারণভাবে আমরা একটা বই পড়ি সেটা হচ্ছে মাস্টার, আবার কেউ কেউ পড়ে MP3, তাই না? তাহলে এগুলো হচ্ছে একটা একটা ইন্ডিভিজুয়াল বইয়ের নাম। তাহলে এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন, কিন্তু বুক এটা কি তার সাধারণ নাম না? বিগত বছরে কোশ্চেন আসছিল এটা যে বুক এটা কি ধরনের নাউন। তাহলে বুক হচ্ছে এটা কি নাউন বলেন তো?
কমন নাউন। আমরা যেটুকু আমাদের আলোচনা করা দরকার ছিল এই একটা প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কমন নাউনটা বোঝানোর জন্য আমি ততটুকুই আলোচনা করছি। আপনারা সকলে বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ বুঝতে, বা যদি নাও বুঝে থাকেন তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। কারণ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দাদা, আপনাকে একটু নাম্বারটা কি দেওয়া যাবে? আপনার সাথে একটু কথা বলতাম। অবশ্যই আপনাদের যদি যা কথা যা কিছু থাকুক না কেন অবশ্যই আপনারা আমাদের গার্ডিয়ান এই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আপনি পাবেন, সমস্যা নেই। এরপর আসেন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা একটু আমরা সলভ করতে চাই। সেটা বলা হয়েছে অল দ্য ফোর পেন্স আর মিসিং। এখন বলা হয়েছে এই যে অল দ্য ফোর, এখন বলা হয়েছে হেয়ার অল দ্য ফোর ইজ। এখন অল দ্য ফোরটা আসলে কি সেটা আমাকে জানাতে চেয়েছে। বলা হয়েছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ডিটারমিনাস, পার্টিসিপল ফ্রেজ। আপনারা অবশ্যই একটু অ্যানসার করবেন। এখানে বলা হয়েছে অল দ্য ফোর পেন্স আর মিসিং। এখানে বলা হয়েছে হেয়ার অল দ্য ফোর, তার মানে চারটা কলম, চারটা কলমে কি মিসিং আছে। এখন বলা হয়েছে যে অল দ্য ফোর, অল দ্য ফোর, অল দ্য ফোর এটা আসলে কি? এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি ডিটারমাইনার, নাকি এটা পার্টিসিপল ফ্রেজ? সবাই একটু অ্যান্সার করবেন আশা করি যারা ক্লাসে অ্যাটেন্ড আছেন। অল দ্য ফোর পেন্স আর মিসিং হেয়ার অল দ্য ফোর এটা আসলে কি বোঝাতে চেয়েছে? আসলে এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা অন্য কিছু? যারা সেকেন্ড টাইমে ভর্তি হওয়ার জন্য চিন্তা করছেন কিংবা নিজেকে আরেকটা বার সুযোগ দিতে চাচ্ছেন, তাদের জন্য আসলে আমাদের গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আসলে আপনাদের সেকেন্ড টাইমের জন্য যে প্রোগ্রামটা আমাদের লঞ্চ হচ্ছে সেটার হয়তো কিছু অল্প কিছু দিনের ভিতরে ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অনলাইন বর্তমান ফি হচ্ছে 4,000 টাকা। আর এটা হচ্ছে অনলাইনের জন্য, এখানে আপনাকে বই দেওয়া হবে, শীট দেওয়া হবে। আর অফলাইন, অফলাইনের জন্য হচ্ছে 13,500 টাকা। আপনারা যারা ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করেও ভর্তি হতে পারতেন বা পারেন। আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন বা আমার নামটা যদি তাদের কাছে বলেন হয়তো এর থেকে কিছুটা কনসিডার করা যেতে পারে এই আশা করি। অল দা ফোর, আসেন আমরা একটু অনেকেই দেখতেছি অ্যান্সার করতেছে না। বলা হচ্ছে অল দা ফোর পেন্স আর মিসিং হেয়ার অল দা ফোর আসলে কি? এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাকে সর্বপ্রথম আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আসলে অ্যাডজেক্টিভ বিষয়টা আসলে কি, অ্যাডজেক্টিভ বিষয়টা আসলে কি, আর ডিটারমাইনারটা আসলে কি। তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভ, চলেন বিশেষণ, আপনারা অবশ্যই বাংলায় পড়ে আসছেন। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি বলেন তো? বিশেষণ। তাহলে বিশেষণটা কি? যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, কি কি বললাম? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা চলেন, তাহলে এখন আমরা একটা নিয়ম জানি যে আর্টিকেল আমরা কি কি জানি বলেন তো? এ এন দি, তাই না? বলা হয়েছে এ এন দি এর পরে যদি একটা শব্দ থাকে, কয়টা শব্দ? একটা শব্দ, তাহলে সেটা নাউন হয়। তাহলে সেটা কি হয়? নাউন হয়। যদি এ এন দি এর পরে যদি দুইটা শব্দ থাকে, কয়টা শব্দ? দুইটা, তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। যদি তিনটে শব্দ থাকে, কয়টা শব্দ? তিনটা,
তাহলে প্রথমটা হয় অ্যাডভার্ব, পরেরটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, তাই না? এখন আসেন, বলা হয়েছে অল দা ফোর পেন্স, তার মানে লক্ষ্য করেন দা আছে আমাদের আর্টিকেল, কিন্তু আমাকে এখানে নিচ্ছে চিহ্নিত করতে বললো না, আমাকে বলেছে অল দা ফোর, তার মানে চারটা, সকল চারটা। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি দা চিন্তা করি, এই আর হচ্ছে এখানে ভার্ব, আর হচ্ছে এখানে কি ভার্ব, এখানে আছে ফোর আর এখানে আছে পেন্স, তার মানে এন এর পর কয়টা শব্দ? দুইটা। কয়টা শব্দ? দুইটা। তাহলে দুইটা শব্দ থাকলে প্রথমটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ, পরেরটা কি হয়েছে? নাউন। তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, আমরা পাইলাম। কারণ এই লক্ষ্য করেন, এই পেন্স কি সংখ্যাটাকে এই চার কি চার, তাহলে এখানে যদি বলা হয় চারটি কলম, কয়টি কলম? চারটি কলম। তাহলে কলম হচ্ছে তোমার নাউন, কলম হচ্ছে কি এখানে, তাহলে নাউনের কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। ওই যে আমরা বলি না দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা, কি কি বলি? দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা, তাহলে চারটি সংখ্যা বোঝাচ্ছে, তার মানে সেটা অ্যাডজেক্টিভ পাইলাম আমি। আর দা হচ্ছে তাহলে অল দা ফোর, কিন্তু এখানে বলছে অল দা ফোর, এখানে কিন্তু পেনটাকে নেয় নাই, তাহলে অল দা ফোর দ্বারা আমাকে কি বুঝাচ্ছে? সকল, তাই না? অল মানে তো হচ্ছে সকল, এবং দাফল মানে হচ্ছে কয়টা? চারটা। চারটি মানে চারটা কলম, সকল প্রত্যেকটা কি মিসিং, মানে আমার কাছে যদি চারটা কলম থাকে, তাহলে অল দা ফোর দ্বারা কি নির্দিষ্ট করা হয়েছে কাকে? অল দা ফোর দ্বারা নির্দিষ্ট করা হয়েছে কাকে? এই পেনটাকে না, পেনটাকে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু এই অল দা ফোর দ্বারা কি বোঝানো হয়েছে? নির্দিষ্ট করে দিছে। কি দিছে? নির্দিষ্ট করে দিছে। তাহলে নির্দিষ্ট করে যে, সে তো অবশ্যই নাউন না বা অ্যাডজেক্টিভও না, অ্যাডজেক্টিভ সংখ্যা প্রকাশ করে, নির্দিষ্ট কিন্তু করে না। এখানে অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডজেক্টিভ এখানে হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার্স মানে কি? আমরা বলি না নির্দেশক, আমরা বাংলায় একটা গ্রামার পড়ি, সেটার নাম হচ্ছে নির্দেশক, মনে আছে? বাংলা একটা গ্রামার পড়ি, সেটা হচ্ছে নির্দেশক, যেটাকে ইংরেজিতে বলা হয় আর্টিকেল বা ডিটারমাইনার্স। তার মানে এখন লক্ষ্য করেন, অল দা ফোর দ্বারা আসলে কাকে বুঝাইছে? অল দা ফোর মানে চারটা। এখানে কিন্তু পেনটাকে মডিফাই করে না, পেনটাকে মডিফাই করছে কেবলমাত্র ফোর। ফোর হচ্ছে পেনটাকে মডিফাই করছে, কারণ কলমের সংখ্যা কয়টা? কলমের সংখ্যা কয়টা? চারটা। তার মানে চার হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ, যে বসছে কোথায়? নাউনের পূর্বে। তাহলে নাউনের পূর্বে জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভের, ফোর হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অল দা ফোর তার মানে এটা হচ্ছে তোমার ডিটারমাইনার। কারণ আমরা ডিটারমাইনার জানি, ডিটারমাইনার হচ্ছে একটা হচ্ছে ডেফিনেট মানে আর্টিকেল, যেটা আমরা জানি একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। আপনারা বাংলায় পড়ে থাকবেন টাটি, খানা, খানি, তাহলে এর সাথে ডিটারমাইনার একটা মিল আছে। এখানে চার, এইখানে বুঝেছে সকল, মানে চারটা কলমের প্রত্যেকটা। অল দা ফোর মানে হচ্ছে চারটা কলমের প্রত্যেকটাই কি মিসিং আছে, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? নির্দিষ্ট করে দিচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? নির্দেশক। তার মানে এটা হচ্ছে ডিটারমিনার্স। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে অল দা ফোর হচ্ছে কিভাবে ডিটারমাইনারটা হলো। অল দা ফোর দ্যাট ইজ কল দ্য ডিটারমিনার। আসলে আমাদের এই ক্লাসটা শুধুমাত্র যদি বলা হয় নার্সিং না, এটা অবশ্য আপনাদের চাকরি পরীক্ষা এই ধরনের প্রশ্ন চলে আসে। আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, যদি নাও বুঝে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে বলবেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব। এরপর আসেন, বলা হয়েছে ড্যাশ প্যারেন্টস প্লেজ এ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ডস লাইফ। বলা হয়েছে ড্যাশ প্যারেন্ট প্লেজ, এখন বলা হচ্ছে এটা আসলে ডিটারমাইনার থেকে প্রশ্ন, এটা আসলে কি থেকে প্রশ্ন? ডিটারমাইনার থেকে বা নির্দেশক থেকে। এখানে বলা হয়েছে ইচ ওয়ান, এনি ওয়ান, দা, এটা আসলে এখানে বলা হয়েছে। এখন আসলে এটার ব্যাখ্যাটা আসলে আমরা একটু দেখে নেই। বলা হয়েছে প্যারেন্ট প্লেস এ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ড, তার মানে পিতামাতা, আমাদের যাকে আমরা বলি পিতামাতা, আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট রোল বহন করে। এখন এটা কি শুধুমাত্র একজন পিতামাতা আমার জীবনে? এনি ওয়ান, যে কোনো পিতামাতা, দা নির্দেশ করে দিচ্ছে, আর এখানে বলছে ইজ প্রত্যেক পিতামাতাই। তার মানে এখানে আমাকে একটু অর্থের দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। শোনেন, ইংরেজিতে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে, যেগুলো হচ্ছে দুইটা নিয়ম হয় সাধারণভাবে। একটা হচ্ছে আপনার যেকোনো রুলস এর ভিতরে পড়বে, যেকোনো রুলস এর ভিতরে পড়বে, যদি রুলস এর ভিতরে না পারে তাহলে অবশ্যই 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 আপনাকে একটু অর্থ অনুসারে মিলাইতে হবে। এখন লক্ষ্য করেন, আমি যদি বলি একজন পিতামাতা প্লেস এ ডিফারেন্ট রোল ইম্পর্টেন্ট, তার মানে আমি যদি বলি
আমাদের সন্তানদের জীবনের ক্ষেত্রে আসলে সকলের পিতামাতাই তো তার জীবনে একটা ভূমিকা পালন করে, তাই না? তাহলে এখানে আছে ইট হ্যাজ প্যারেন্ট প্লেস এ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ডস লাইফ। তার মানে এখানে লক্ষ্য করেন, এখানে ওয়ানও হবে না, এনি ওয়ানও হবে না, দাও হবে না, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ইস। তার মানে এটা হচ্ছে অর্থ অনুযায়ী আমরা যদি বলি প্রত্যেক পিতামাতাই তার সন্তানের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইচ প্যারেন্টস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ডস লাইফ। আপনারা বুঝতে পারেন, এটা একটু অর্থ অনুযায়ী আপনাকে বোঝাতে হবে, কারণ এই কোশ্চেন গুলোই আসলে আপনাকে একটু কনফিউশন করে দিবে যে হচ্ছে আসলে এখানে অন্য কোনো ডিটারমাইনে দিয়ে দিতে পারে, কিংবা এখানে ইচ কেন হলো সেটা আপনাকে বুঝতে হবে, যে কারণে আমাকে এখানে অর্থের সাথে সামঞ্জস্যতা রাখতে হচ্ছে। বিগত যে দুইটা রুল পড়লাম আমরা, বিগত যে দুইটা নিয়ম পড়লাম, দেখেন লক্ষ্য করেন এখানে কিন্তু রুলের ভিতরে পড়ছিল যে ইনফ্যান্সি, শিশু, শিশু যেটাকে আমরা বলি সেটা সেটা পুরুষও বোঝায় না, নারীও বোঝায় না, তাই না? তাহলে সেটা কি বোঝায়? একটা কমন একটা জাতকে বোঝায়, সেটা হচ্ছে কি শিশু, তাই না? তাহলে শিশু শিশু যখন আমরা বলি তখন কিন্তু আমরা বলি না যে এটা আসলে ছেলে বা মেয়ে, এটা কিন্তু আমরা বুঝি না। তার মানে সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তার মানে সে সাধারণ একটা জাতিকে বুঝাইছিল, সেই জন্য ইনফ্যান্সিটা হচ্ছে কমন। এটা একটা রুলস এর ভিতরে পড়েছে। কিন্তু যখন আমরা লক্ষ্য করি অল দা ফোর ইচ, তাহলে এখন লক্ষ্য করেন অল দা ফোর দ্বারা নির্দেশ করে দিচ্ছে, কাকে নির্দেশ করতেছে? কলমকে নির্দেশ করছে শুধুমাত্র ফোর, কিন্তু অল দা ফোর এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে ডিটারমিনার। এখানে হচ্ছে ইস্ট হচ্ছে আপনাকে অর্থ সহকারে বলছে, এখানে এখানে হচ্ছে পরবর্তীতে যে কোশ্চেনটা বলা আছে এখানে, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগ কামিং দেয়ার টুডে। এটা অবশ্যই ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে একটা রুল। আপনারা এটার অ্যান্সার করতে থাকেন, যদি না পারেন তাহলে সেটাও বলতে পারেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু বুঝিয়ে দিব আপনাদের। সাগর হাওলাদার বুঝতে পারছি, অন্য যে কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগ কামিং হিয়ার টুডে। আমরা একটা ছোট্ট একটা নিয়ম পড়ে নেই, চলেন। এটা বিগত খুব এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। আপনারা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলেন না কেন, কিংবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বলেন না কেন, খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আজকে আমরা এই কোশ্চেনটা যে টপিক থেকে দেওয়া হয়েছে সেই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেই টপিকটার নাম কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এখন আসেন, এগ্রিমেন্ট মানে হচ্ছে কি বলেন তো? চুক্তি। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। কার কার ভিতরে চুক্তি হচ্ছে? সাবজেক্টের ভিতরে, ভার্বের ভিতরে। কার কার ভিতরে চুক্তি হচ্ছে? সাবজেক্টের ভিতরে, সাবজেক্টের ভিতরে, এবং অবশ্যই কার কার ভিতরে? সাবজেক্টের ভিতরে চুক্তি হবে, ভার্বের ভিতরে চুক্তি হবে। তার মানে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, এক নম্বর যে নিয়মটা আমাকে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট এই বেচারা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি হয় বলেন তো? সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে কি? ভার্ব হবে সিঙ্গুলার। মেইন যে নিয়মটা এটা একটু শিখে নেন ভাইয়া। সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার। দুই নম্বরে বলা হয়েছে সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট কি হবে? প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। ভার্ব হবে কি? ভার্ব হবে প্লুরাল। হ্যাঁ, মেইন যে নিয়ম এইটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। একটা জিনিস লক্ষ্য করেন, যখন আপনারা সেই ছোটবেলা থেকে পড়েছিলেন, একটু জিনিস আমি যদি একটু জিনিস আপনাদের বিষয়টা একটু অল্প একটু শর্টকাটে যদি একটু বুঝিয়ে দেই, তখন লক্ষ্য করেন, বলেছিলেন আই এম এ স্টুডেন্ট। আমি একটু শর্টকাটে বুঝাচ্ছি, আপনারা সবাই জানেন। আর এখানে বলছিলেন উই আর প্লেইং ফুটবল, তাই না? এখন লক্ষ্য করেন, এই আই আমি একটু লিখলাম না, আই হচ্ছে সিঙ্গুলার, মানে আমি একজনকে বুঝাচ্ছি, সিঙ্গুলার। তাহলে ভার্ব হয়েছে সিঙ্গুলার, তাই না? তার মানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। উই এ হচ্ছে প্লুরাল, এ প্লুরাল দেখি তো, ভার্ব হয়েছে কি? প্লুরাল। তার মানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তার মানে এই যে সাবজেক্ট আর ভার্বের ভিতরে এই যে চুক্তিটা, যে ভার্ব সাবজেক্টকে বলতেছে প্রিয় সাবজেক্ট, তুমি যদি সিঙ্গুলার হও তাহলে আমি হবো সিঙ্গুলার, আর তুমি যদি নিজেকে প্লুরাল করে নাও তখন কিন্তু আর আমি সিঙ্গুলার থাকতে পারবো না, আমাকে অবশ্যই অবশ্যই কি হতে হবে? প্লুরাল হতে হবে। এটা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রধান কথা। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এখন আসে, তাহলে এখানে আসলে প্রশ্নটা আসছে কি বলছে? দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, তার মানে হেডমাস্টার তার কলিগদের সাথে কামিং হেয়ার টুডে। এখন বলছে হ্যাভ, ইজ, ওয়্যার, আর। এখন বল একটা জিনিস লক্ষ্য করেন, এটা একটা শর্টকাট নিয়মও আছে, আমরা সলভ করতে পারি। লক্ষ্য করেন, সরি,
আমি যে এখন যে কিছু শব্দ লিখবো সেই শব্দগুলো অবশ্যই মুখস্থ করলে এই রুলটা থেকে যত প্রকারের প্রশ্ন আসবে না কেন আপনি অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে পারবেন। চলেন একটু রুলটা শিখে নিই। আমার সাথে সাথে একটু বলেন, as well as together with along with accompanied by বা with। আমার সাথে সাথে একটু বলেন, as well as together with along with as well as together with along with accompanied by বা with এর মাধ্যমে এই জায়গাতে একটা সাবজেক্ট যুক্ত থাকবে যেটাকে বলা হয়েছে ফার্স্ট সাবজেক্ট, আবার এইখানে একটা সাবজেক্ট যুক্ত থাকবে যেখানে যেটাকে বলা হয় সেকেন্ড সাবজেক্ট। এখন লক্ষ্য করেন, তাহলে আমি একটু এটার সাথে মিলাই, এই along with আছে তাই না, তার মানে as well as together with along with accompanied by বা with, তার মানে এখানে একটা সাবজেক্ট আছে দা হেডমাস্টার, আবার এখানে আছে উইথ হিজ কলিগস। সাবজেক্ট কয়টা ভাইয়া? দুইটা আছে। কয়টা সাবজেক্ট আছে? দুইটা। কিন্তু আমার তো ভার তো বাবা একটা, তাহলে আমি কোন সাবজেক্ট অনুযায়ী ভার নিব সেটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে লক্ষ্য করেন, হেডমাস্টার আছে সিঙ্গুলার, কলিগ আছে প্লুরাল, কারণ এই যে নাউনের শেষে কি আছে? এস বাই এস থাকলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। মানে এখন একটা জিনিস লক্ষ্য করেন, তাহলে এখানে আমি কোনটা সাবজেক্ট নিব? ফার্স্ট সাবজেক্টটা আমাকে নিতে হবে। এই যে ফার্স্ট সাবজেক্ট যেটা আছে, ফার্স্ট সাবজেক্ট আছে কি? দা হেডমাস্টার। তাহলে দা হেডমাস্টার কয়জন? একজন বাবা। দা হেডমাস্টার কয়জন? প্রিয় বাচ্চারা একজন। তার মানে হেডমাস্টারটা আছে সিঙ্গুলার, তার মানে আমাকে এখানে যে কয়টা ভার্ব আছে তার ভিতরে সিঙ্গুলার যে ভার্বটা আছে সেটাকে আমাকে খুঁজতে হবে। এই হ্যাভ, এই বেসার হচ্ছে প্লুরাল, এই ওয়ার প্লুরাল, আর প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার। বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন যে এখানে আসলে ইজ কেন হইল। কারণ along with, together with, as well as, accompanied by with এর মাধ্যমে যদি ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে ফার্স্ট যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী আমাকে ভার্ব নিতে হবে। সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন। বুঝে থাকলেও বলবেন, না বুঝে থাকলেও বলবেন। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা চলে যাই, চলেন। বলা হয়েছে মেনি স্টুডেন্ট হ্যাজ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। এখানে বলা হয়েছে এটা হচ্ছে রাইট ফ্রম ভার্বসের একটা রোল। এটা কিসের? সরি, এটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রোল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রোল। এখন বলা হয়েছে মেনি এ স্টুডেন্ট হ্যাজ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। তাহলে এখানে বলা হচ্ছে ফেল, ফেলস, পাস, পাসেস। তখন লক্ষ্য করেন, এটা একটা শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিই আপনাদের। লক্ষ্য করেন, কেউ প্রথমেই যখন বাইক চালাইতে যায় তখনই কিন্তু সে পাস করে না, সে কি করে? ফেল করে। তখন লক্ষ্য করেন এখানে বলছে কি? দা ফার্স্ট ট্রাই। কি বলছে এখানে? দা ফার্স্ট ট্রাই। তাহলে ফার্স্ট ট্রাই যদি বলে, তাহলে লক্ষ্য করেন ফার্স্ট ট্রাইতে সে অবশ্যই পাস করবে না, সে অবশ্যই কি করবে? ফেল করবে। মানে এখানে আছে পাস, পাস, ভাগ। একটু আমি যদি একটু ব্রেন খাটাইলাম আর কি, যে মেনি স্টুডেন্ট, সাধারণভাবে স্টুডেন্ট যারা আছে টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট, তারা যদি ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে যায় অন দ্য ফার্স্ট টাইম, তাহলে তারা কি করে? ফেইল আছে, ফেলস আছে। এখন লক্ষ্য করেন, আমরা যদি একটা জিনিস মাথায় রাখি, তাহলে ফার্স্ট টাইম গেলেও সে সাধারণভাবে পাস করে না। আমরা যদি বলি না, একবার না পারিলে দেখো শতবার, ঠিক একইভাবে এটা কিন্তু তোমার জন্য একটা সুযোগ। যারা সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, যে আমি যেহেতু প্রথমবারে যেহেতু আমি পাস করতে পারিনি, হয়তো কোনো একটা কারণে আমাকে মিস হয়েছে, তো সেকেন্ড টাইম অবশ্যই অবশ্যই আমাকে এই সুযোগটা নিতে হবে। তার মানে এখন লক্ষ্য করেন, ফার্স্ট টাইমে সে পাস করবে না, সে অবশ্যই ফেল। এখন আছে ফেলস আর আছে ফেলস, দুইটা জিনিস। তাহলে একটা আছে ফেল, এটা হচ্ছে প্লুরাল, এই ভার্বটা হচ্ছে কি বলেন তো? প্লুরাল। আর এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এখন আপনারা বলতেই পারেন যে এস বাই এস যুক্ত থাকলে তাহলে তো সেটা প্লুরাল হয়। আমি একটা নিয়ম শিখাই, এটা আজীবনের জন্য মনে রাখবেন, যে নাউনের সাথে কিসের সাথে বলেন তো?
নাউনের সাথে যদি আমি তানবীর এস বাই এস বা যে আমরা ক্লাসে যুক্ত আছি সে যদি এস বাই এস যুক্ত করে তাহলে সেটা প্লুরাল হয়, তাহলে সেটা কি হয়? প্লুরাল হয়। কিন্তু ভার্বের সাথে যদি আমরা এস বাই এস যুক্ত করি তাহলে সেটা কি হয় বলেন তো? সিঙ্গুলার হয়। তাহলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। তার মানে এখন সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা তো সাবজেক্ট, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, কারণ এটা তো ভার্ব। তাহলে ভার্ব ডিপেন্ড করবে কার উপরে? সাবজেক্টের উপরে, যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। এখানে বলা হয়েছে মেনি এর পরে কিসের পরে? 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 মেনি এর পরে যদি থাকে এ স্টুডেন্ট, আমরা একটা জিনিস শর্টকাট একটু জানি, মেনি এর পরে এ, এরপরে যা আছে না কেন এটা আমার দেখার দরকার নাই। তাহলে মেনি এর পরে কি আছে? এ, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে মেনি এর পরে কি আছে? মেনি এ, মেনি এ। আবার বলা হচ্ছে মেনি এর পরে কি আছে? এ আছে। তার মানে আমি যদি একটু মনে রাখি তাহলে এটা আছে কি? সিঙ্গুলার হয়ে যাবে। এখন আছে স্টুডেন্ট, তার মানে এটা সিঙ্গুলার আছে। তার মানে আমি লক্ষ্য করেন যদি এর সাথে যদি আমি এস বাই এস যুক্ত করি তাহলে তো সিঙ্গুলার হবে, তাই না? তার মানে এটা এস বাই এস যুক্ত করার ক্ষেত্রে হচ্ছে কি? ফেলস। তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আপনারা বুঝতে পারছেন কিনা? মেনি এর পরে সাধারণত মনে রাখবেন মেনি এর পরে সিঙ্গুলার হয়, মেনি এর পরে সিঙ্গুলার হয়, মেনি এর পরে কি হয়? সিঙ্গুলার হয়। মেনি এর পরে কি হবে? সিঙ্গুলার হবে। লক্ষ্য করেন স্টুডেন্টও তো সিঙ্গুলার আছে, তাই না? কারণ স্টুডেন্টটা তো হচ্ছে নাউন, তো নাউনটা আছে কি? সিঙ্গুলার আছে। সুতরাং অবশ্যই ভার্ব কি হবে ভাই? সিঙ্গুলার হবে। বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এখানে কেন আপনার ফেলস হয়েছে। কথা কি বুঝতে পারছেন? অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। পরের প্রশ্নটার দিকে আমরা যদি চলে যাই সেটা হচ্ছে হয়তো আমাদের, আচ্ছা, নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে জায়গাটা থেকে প্রশ্ন চলে আসছে এখন পর্যন্ত আমরা তিনটে জায়গা সলভ করলাম। একটা হচ্ছে, সরি, দুইটা জায়গা সলভ করলাম। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, এবং অপরটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, তাহলে এই দুইটা জায়গা থেকে প্রশ্ন মাস্ট আসবে। 3 নম্বর যে জায়গাটা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ন্যারেশন। এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলেন না কেন, চাকরি পরীক্ষার ক্ষেত্রেও এই জায়গাগুলো থেকে প্রশ্ন চলে আসবে, এগুলো কমন। এখান থেকে প্রশ্ন আসবে নার্সিং চাকরির ক্ষেত্রে বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বলেন না কেন, সব জায়গায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। বলা হয়েছে হি সেড দ্যাট হি হ্যাড বিন, এটা আছে আমরা সাধারণভাবে করি কি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি না, তাই না? এটা হচ্ছে ইনডাইরেক্টে দেয়া আছে, আমাকে করতে হবে কি ডিরেক্টে। এখন লক্ষ্য করেন হি সেড দ্যাট, সে আমাকে বললো হি হ্যাড বিন রাইটিং এ লেটার, মেক ইট ডিরেক্ট। আমাকে কি বলতেছে? তার মানে এটা ইনডাইরেক্টে দেয়া আছে, তার মানে এটাকে ডিরেক্ট আমাকে করতে হবে। বলে হি সেড আই ওয়াজ, তার মানে আমরা সাধারণভাবে যেটা করি এটা হচ্ছে তার উল্টোটা। এখন বলছে হি সেড আই ওয়াজ রাইটিং এ লেটার, হি সেড আই রোট এ লেটার, হি সেড আই রাইট এ লেটার, হি সেড আই হ্যাভ রিটেন এ লেটার। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি একটা শর্টকাট নিয়ম শিখাই দিই আপনাদের, শর্টকাট যে নিয়মটা এখন একটু শিখাবো ইংরেজির ক্ষেত্রে সেটা হচ্ছে টেন্সের ব্যবহার। ন্যারেশনে টেন্সের পরিবর্তন হয়। ন্যারেশনে কি হয় বলেন তো? ন্যারেশনে টেন্সের পরিবর্তন হয়। ন্যারেশনে কি হয়? টেন্সের পরিবর্তন হয়। ন্যারেশনে কি হয়? টেন্সের পরিবর্তন হয়। ন্যারেশনে কি হয়? টেন্সের পরিবর্তন হয়। এখন টেন্সের পরিবর্তনটা কিরকম হয় আমরা একটা জিনিস যদি লক্ষ্য করেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কোন টেন্স থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট হয়, তাই না? এখন যদি থাকে 2 নম্বরে যদি থাকে মনে করেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। এবার যদি থাকে 3 নম্বরে যদি আমি লক্ষ্য করি প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসেন, তার মানে এখানে দেখতেছি পাস্ট পারফেক্ট টেন্স আছে ভাইয়া, পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আছে কি পাস্ট পারফেক্ট টেন্স আছে নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে? এখানে কি পাস্ট পারফেক্ট টেন্স আছে নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে? তার মানে আমাকে এখানে রাইটিং হবে না হি হ্যাড বিন,
he said that I have written a letter. Past perfect হলো past perfect continuous, সরি past perfect continuous হলে একটু জিনিস এইখানে টু টু যেটা আমাকে দেখানো দরকার সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এর ব্যবহার। আমি যদি একটু ছক করে দেই আপনাদের, একটু যদি ছক করে দিই, ও শিট, একটু শর্টকাট করে লিখবো, একটু শর্টকাট করে বোঝার চেষ্টা করবেন। আমি একটা বলছি যে ন্যারেশনে টেন্সের পরিবর্তন হবে, ন্যারেশনে কি হয়, টেন্সের পরিবর্তন হয়, এই জিনিসটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে আবার, আমি যদি এখানে লিখি এটা হচ্ছে ইনডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট, এটা শর্টকাট দেখাচ্ছে একটা। এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? এখানে যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে এটা হবে কি বলেন তো, পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসেন, হি হ্যাড বিন রাইটিং দ্য লেটার, পাস্ট পারফেক্ট থাকলে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এবার যদি থাকে, লক্ষ্য করেন, যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। এরপর যদি আমরা লক্ষ্য করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোন টেন্স হবে বলেন তো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন লক্ষ্য করেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই অংশটা লক্ষ্য করেন তো, এখানে আছে একটা সাবজেক্ট আছে, এরপরে হেড আছে, এরপরে বিন আছে, এরপরে মূল ভার্বের পাস্ট ভার্বের বেস ফর্মের সাথে কি যুক্ত করা আছে, আইএনজি। তার মানে সাবজেক্ট প্লাস হেড বিন, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে যদি থাকে তাহলে এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কোন টেন্সের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন আসেন, তার মানে এটা যদি পাস্ট পারফেক্ট, এই যে লক্ষ্য করেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তার মানে আমার হওয়া লাগবে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া লাগবে। কোন টেন্স হওয়া লাগবে, পাস্ট কন্টিনিউয়াস। তার মানে আমি পাস্ট কন্টিনিউয়াস, লক্ষ্য করেন এখানে আছে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে প্লাস ওয়াজ আছে প্লাস ভার্বের বেস ফর্মের সাথে কি যুক্ত করা আছে, আইএনজি যুক্ত করা আছে। তার মানে এটাই তো পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এটাতে সে হবে না, এটা হবে না, এটা হবে না। তার মানে লক্ষ্য করেন আমি তো একটা শর্টকাট শুধু টেন্সটা পরিবর্তন করে দিচ্ছি। লক্ষ্য করেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটাতে আছে কোথায়, এটা আছে ডিরেক্টে আছে। এটা কোথায় আছে, ডিরেক্টে আছে। তাহলে ডিরেক্টে থাকলে অবশ্যই আমাকে কিসে নিতে হবে, ইনডিরেক্টে নিতে হবে। লক্ষ্য করেন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানে লক্ষ্য করতেছি এখানে টেন্সটা আছে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ কি, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এটা কোন টেন্সের স্ট্রাকচার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমাকে নিতে হবে কোন টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমি যে চারটা স্ট্রাকচার আছে যেটা সেখানে দেখতে পাচ্ছি, এক নাম্বারটার ক্ষেত্রে দেওয়া আছে আই ওয়াজ রাইটিং এ লেটার। এই সবটা একটু মুখস্থ করে যদি নেওয়া সম্ভব হয়, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার। আই মাস্ট, তার মানে আমি দেখতে পাচ্ছি আনিস সেড দ্যাট, আনিস সেড দ্যাট, আনিস সেড দ্যাট। একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবেন, যদি মাস্ট থাকে ইনডিরেক্টে তার পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে হ্যাড টু। তার পরিবর্তে কি ব্যবহার করতে হবে, হ্যাড টু। মাস্ট থাকলে কি ব্যবহার করতে হবে, হ্যাড টু। কারণ এখানে মাস্ট আছে, এটা হবে না, এখানে মাস্ট আছে, এটা হবে না, এখানে আছে হ্যাড টু, এখানেও আছে হ্যাড টু। বলা হয়েছে আনিস সেড দ্যাট, আনিস সেড হি হ্যাড টু, আর এখানে বলছে আনিস সেড দ্যাট। এখন আপনারা কোনটা বসাবেন একটু বলেন তো, আনিস সেড দ্যাট
হি হ্যাড টু নাকি আনিস সেড হি হ্যাড টু। তার মানে এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কি আছে ভাইয়া, ইনভার্টেড কমা, নারেশনে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি নিয়ে আসতে হয়, দ্যাট। কোন সেন্টেন্সের ক্ষেত্রে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এখানে দ্যাট নাই, দেখেন দ্যাট আছে, এটা আবার, তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে মাস্ট থাকলে আমাকে কি ব্যবহার করতে হবে? হ্যাড টু। মাস্ট থাকলে কি ব্যবহার করতে হবে? হ্যাড টু। মাস্ট থাকলে কি ব্যবহার করতে হবে? আমাকে হ্যাড টু ব্যবহার করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য, আনিস সেড দ্যাট আই, তাহলে আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে নির্দেশ করছে? আনিসকে। আনিসের পরিবর্তে হি। লক্ষ্য করেন পড়তে কি কিন্তু হি আছে, আছে আছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, হি পাইলাম পড়তে কি, কিন্তু এখানে হ্যাড টু, এখানে আছে মাস্ট, তার মানে এটা হবে না। এখানে আছে মাস্ট, এটা হবে না। এখানে আছে হ্যাড টু, এখানেও আছে হ্যাড টু, তার দুইটি হইতে পারে, কিন্তু এখানে লক্ষ্য করেন এখানে কি নাই? দ্যাট নাই, কারণ ইনভার্টেড কমা উঠিয়ে আমাকে কি ব্যবহার করতে হয়? দ্যাট ব্যবহার করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। নার্সিং ভর্তি পরীক্ষা, চাকরি ভর্তি পরীক্ষার চাকরির ক্ষেত্রে অবশ্যই ভয়েস একটা গুরুত্বপূর্ণ টপিক। ভয়েস থেকে অবশ্যই 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 প্রশ্ন থাকবেই। এখন বলা হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য দে ওয়ার ফ্লাইং কিটস, তারা কি উঠাচ্ছিল? তারা ঘুড়ি উড়াচ্ছিল। এখন লক্ষ্য করেন, তার মানে আমি সর্বপ্রথম কাজ হচ্ছে কি, অবজেক্টকে আমি সাবজেক্ট করব। অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। অবজেক্ট আছে কি, এটা দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার ফ্লাইং হচ্ছে ভার্ব, কিডস হচ্ছে অবজেক্ট, তার মানে কিডস আইছে সব জায়গা। এখন কিডস লক্ষ্য করেন, কে আই টি ই এস, কে আই টি ই এস, কিডস। এটা হচ্ছে কিট, হচ্ছে নাউন। কিট হচ্ছে কি বলেন তো? নাউন। নাউনের সাথে কি যুক্ত করা আছে? এস বাই এস, তার মানে সেটা কি হয়েছে? প্লুরাল হয়েছে, তার মানে সেটা কি হয়েছে? প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, অবশ্যই ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব হবে কি? প্লুরাল। ভার্ব হবে প্লুরাল। লক্ষ্য করেন, এখানে আছে ওয়ার, এখানে আছে ওয়ার, এখানে আছে ওয়ার, এটা আছে ওয়াজ, বাদ, এটা শুরুতেই বাদ হয়ে গেল। দেখেন কিভাবে ধাপে ধাপে সলিউশন করতে হয়। অবজেক্ট আমি কি করলাম? সাবজেক্ট করলাম, কিডস 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 পাইলাম আমি এখানে। এরপর আছে কি, এখানে আছে ওয়ার আছে ওয়ার আছে ওয়ার আছে। এখন লক্ষ্য করুন তো, এটা কোন টেন্স আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কোন টেন্স আছে? পাস্ট কন্টিনিউয়াস। কোন টেন্স আছে? পাস্ট কন্টিনিউয়াস। কারণ লক্ষ্য করেন, এখানে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে 2 নম্বর নিয়মটা হচ্ছে কি বলেন তো? আমি যদি একটু এখানে লিখি, দুই নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই আইএনজি তো আমাকে তুলে দিতে হবে। আইএনজি কে তো তুলে দিয়ে আমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা লাগবে। লক্ষ্য করেন, তাহলে এখানে লক্ষ্য করেন, এটা তো শুরুতেই বাদ হয়ে গেছে, কারণ এখানে আছে ওয়াজ আর এখানে আছে আইএনজি যুক্ত করা আছে। তাহলে আইএনজি কি জীবনে যুক্ত হইতে পারবে? কারণ প্যাসিভ ভয়েসে মূল ভার্বের, তার মানে ভার্বে সবসময় কি হয়? আমি এখানে লিখছি কি, ভিত্তি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার মানে এটাও বাদ। এখানে আছে এই আইএনজিটাকে তুলে দিয়ে আমাকে অবশ্যই কি নিয়ে আসতে হবে? বিং। আইএনজিটাকে তুলে দিয়ে আমাকে কি নিয়ে আসতে হবে? বিং। মানে এখানে বিং আছে, এটা তো বিং নাই, বাদ। বি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারছেন? অবশ্যই, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আরেকবার একটু রিপিট করতেছি। কিডস হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট করছি, নিয়ে আসলাম, কিন্তু সাবজেক্ট আছে প্লুরাল, কিন্তু এখানে ভার্ব আছে সিঙ্গুলার, হবে না, তার মানে এটা শুরুতেই বাদ। এরপর দেখতেছি ওয়্যার আছে ওয়্যার আছে ওয়্যার আছে, ঠিক আছে 3 জায়গায়, কিন্তু এখানে মূল ভার্বের আছে কি? আইএনজি যুক্ত আছে, কিন্তু আইএনজি কি যুক্ত হবে না, কারণ প্যাসিভ ভয়েসে মূল ভার্বের সবসময় কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে আইএনজিটা যুক্ত হবে না। এখানে আছে ফ্লাউন আছে ফ্লাউন আছে, কিন্তু এখানে এই আইএনজিটাকে তুলে দেওয়ার জন্য কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাকে কি নিয়ে আসতে হবে? বিং। এই বিং এখানে আসছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, এটা বি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। হি অ্যানয়েড মি, সে আমাকে কি করতেছে? সে অ্যানয়েড মিতে আমাকে বিরক্ত করতেছে বা এরকম কিছু একটা হবে, তাই না? এখন আসেন, আমি আরেকবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে যারা সেকেন্ড টাইমে যারা মনোবল স্থির করছেন, তাদেরকে অবশ্যই আমরা একটা সুযোগ দিতে চাই, এবং সেই তাদের এই সফলতা বা ব্যর্থতার সাথে আমরা তাদের ভাগিদারি হতে চাই। এই ভাগিদারি হওয়ার পক্ষ থেকে আমরা হয়তো আর অল্প কিছুদিনের ভিতরে আমাদের অফলাইন অনলাইন 2 জায়গাতেই আমরা
নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আপনাদের গাইড নির্দেশনা দেওয়া শুরু হবে। আমাদের এই ক্লাসগুলো হয়তো সামনের মাসের 5-7 তারিখের দিকে শুরু হয়ে যাবে। তো আমাদের এই ক্লাসগুলো শুরু হওয়ার জন্য অবশ্যই আমাকে আমাদের যে টাকাটা আমরা নির্ধারণ করেছি, আসলে বর্তমানে আমাদের অফারে চলতেছে, সেটা হচ্ছে অনলাইনের জন্য মাত্র 4,000 টাকা। যারা ভর্তি হবেন অবশ্যই শীট একদম ইনক্লুডেড এবং একটা গাইড, আপনাদের লেকচার শিট যাবে, গাইড যাবে, সব কুরিয়ারের মাধ্যমে যাবে। আর হচ্ছে আমাদের অফলাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে 13,500 টাকা, এটা হচ্ছে অফলাইনে, আর এটা হচ্ছে অনলাইন। আশা করি যারা আমাদের সাথে যুক্ত হবেন সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করতে পারবেন এবং আমরা আপনাদের পথ চলার পাথেয় হিসাবে আমরা থাকতে চাই। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। এরপর আমরা আসি এখানে প্রশ্নটা, হি অ্যানয়েড মিশে আমাকে বিরক্ত করতেছিল বা যাই কিছু হোক না কেন কিছু একটা করতেছিল, তাই না? তাহলে এটা আছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা কি করি, শুরুতে সাবজেক্ট করি। অবজেক্টকে কি করি, সাবজেক্ট। তাহলে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। আই এখানে আছে, আই এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে কন্টেন্স অ্যানয়েডেড, তার মানে আছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ হবে। আই সিঙ্গুলার, ভার্ব হইবে ওয়াজ, আই সিঙ্গুলার, ভার্ব হইবে ওয়াজ, সব কয়টা আছে। এখন বলা হয়েছে অ্যানয়েড। অ্যানয়েডের সাথে কি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে অ্যানয়েডের মূল ভার্বে 2 নম্বর হচ্ছে কি, মূল ভার্বে 3 নম্বরে যদি আমরা থাকি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করতেছি, লক্ষ্য করতেছি, লক্ষ্য করতেছি, সব জায়গায় আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু মেইন যে পার্থক্যটা করে দিছে সেটা হচ্ছে এই প্রিপোজিশনের জায়গাটায়। এই প্রিপোজিশনের জায়গাটা আসলে পার্থক্য করে দিয়েছে। আপনারা সাধারণভাবে বাই ব্যবহার করেন না, তাহলে আই ওয়াজ অ্যানয়েড বাই হিম এরকম দিবেন না। সবসময় মনে রাখবেন অ্যানয়েডের সাথে কিসের সাথে, অ্যানয়েডের সাথে কিসের সাথে, অ্যানয়েডের সাথে উইথ হয়। কি হয়, প্রিপোজিশন উইথ হয়। যেমন নোউনের সাথে আপনারা জানেন নোউনের সাথে প্রিপোজিশন কি হয়, টু হয়। অ্যানয়েডের সাথে কি হয়, উইথ হয়। অ্যানয়েডের সাথে কি হয়, উইথ হয়। এটা বাদ, এটা বাদ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে বাদ। বুঝতে পারছেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করে দিতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের সর্বোচ্চ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লিটন আসলি কখন? আচ্ছা দেখি আর কোনো প্রশ্ন আসে কিনা। আচ্ছা একটা প্রশ্ন সলভ, হ্যাঁ ক্লাস শেষের দিকে। আচ্ছা এটা হচ্ছে একটা রাইট ফ্রম ভার্ব থেকে প্রশ্ন। বলা হচ্ছে আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও। আই ড্যাশ এর লেটার, এটা রাইট ফর্ম ভার্ব থেকে অবশ্যই প্রশ্ন চলে আসবে। রাইট ফর্মস অফ ভার্ব, এখান থেকে অবশ্যই প্রশ্ন একটা মাস্ট মাস্ট থাকবেই। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে নাও নামক একটা শব্দ আছে। নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট। কি কি বললাম, নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট। নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এই যে সকল শব্দগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, তখন লক্ষ্য করেন এখানে আছে আই রোড, ভার্বের পাস্ট ফর্ম, বাট রাইট পাস্ট, হ্যাড রিটেন, বাট আই এম রাইটিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ, আইএনজি যোগ। এখানে সাবজেক্ট আছে এম, এখন সাবজেক্ট আই কি সিঙ্গুলার, এজন্য আমাকে কি হবে এম, এরপর মূল ভার্বের পাস্ট বেস ফর্মের সাথে কি যোগ, আইএনজি যোগ। আপনাদের সাথে প্রশ্ন সলভ করার এই পর্যন্ত ছিল আমাদের লাস্ট। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেষ। আচ্ছা শেষ কখন করবে, না না কখন দেখবেন না।
আসসালামু আলাইকুম। আমাদের ইংরেজি ক্লাসটা কিন্তু চলতেছিল, আপনারা হয়তো দেখেছেন যে আমরা গার্ডিয়ান নার্সিং যে এটা হচ্ছে যদিও নিয়োগ ছিল, এখানে এডমিশন হয়, এডমিশন আর কি আমাদের এডমিশনের যে কার্যক্রমটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমরা বাংলাদেশের সব থেকে স্বনামধন্য যারা শিক্ষক রয়েছে তাদের মাধ্যমে তত্ত্বাবধান করতেছি। আপনাদের একেবারেই প্রথমবারের মতো কিন্তু এবার স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে পরীক্ষা আয়োজন করেছিল, হ্যাঁ, যেটা হচ্ছে আগে কিন্তু বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল হচ্ছে এটা করেছিল আর কি। সেটার বাইরে গিয়ে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় একেবারে নতুন মানবন্টনে বলা যেতে পারে, নতুন মানবন্টন। আপনারা হয়তো অবগত আছেন যে আপনাদের যারা বিএসসি পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু বিজ্ঞান যে অংশটা মানে পদার্থ রসায়ন জীববিজ্ঞান, এখানে কিন্তু 10 মার্ক ইনক্রিজ করেছে, 10 মার্ক বাড়ায় দিয়ে সাধারণ জ্ঞান যেটা সেটা হচ্ছে 10 মার্ক কমাই দিছে। এই যে পরিবর্তিত এবং মানবন্টন যেটা সেটা কিন্তু বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের আগের বছরের চেয়ে এবছর কিন্তু হচ্ছে সেটা কি বলা হয় যে পরিবর্তন করে পরীক্ষা নেওয়া হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। এই বিষয়টা হচ্ছে যে যেহেতু পরিবর্তিত মানবন্টন একবারে নতুন বিষয়, এবার দেখা গেছে যে অনেকেই পরীক্ষায় ফেল করেছে, ভালো 40-এর মার্ক নিচে পেয়েছে আর কি, 40 মার্ক পায়নি। তো বিভিন্ন অফলাইন কোচিং গুলো থেকে হচ্ছে ওই রকম ভালো কেউ করতে পারেনি, অনলাইনে তো আরো খুব বাজে অবস্থা। তো আমরা গার্ডিয়ান নার্সিং এডমিশন প্রোগ্রাম হচ্ছে আপনাদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য বদ্ধপরিকর, এবং আমরা এবছর আপনাদের বাংলাদেশের যে অন্যান্য যে কোচিং গুলো রয়েছে, যে যে পরিমাণ সেবা বা সার্ভিস আপনাদের প্রদান করবে তার থেকে হচ্ছে আমরা সব থেকে ভালো এবং বেটার পরিমাণ সার্ভিস আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত। এবং আমাদের যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকবে আমাদের ইউটিউবে, সেগুলো হচ্ছে আপনারা একটা লিঙ্কের মাধ্যমে দেখতে পাবেন। তার পরবর্তীতে হচ্ছে এটার উপর ক্লাস টেস্ট থাকবে, ক্লাস টেস্টটা হচ্ছে আপনি দেখবেন এবং ক্লাসের যে নোটটি রয়েছে সেটাও পেয়ে যাবেন। সো আমরা আপনাদের কিন্তু সর্বোচ্চ পরিমাণ সার্ভিস আসেন অফ করে দেন আর কি, সর্বোচ্চ পরিমাণ সার্ভিস কিন্তু হচ্ছে আমরা আপনাদের দিব আর কি। সো আপনারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছেন বা থার্ড টাইম প্রস্তুতি নিচ্ছেন, অথবা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ভাবতেছেন যে হচ্ছে আপনারা কোথায় ভর্তি হবেন কি করবেন, তো এত চিন্তা ভাবনা ছেড়ে হচ্ছে আপনারা আমাদের হচ্ছে কি বলা হয় আমাদের সাথে যুক্ত হন। আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এখানে দিয়ে যোগাযোগ করুন। সর্বোচ্চ ডিসকাউন্টে হচ্ছে এখন ভর্তি চলতেছে। এই বিষয়টা হচ্ছে যেটা বললাম আর কি, যে আমরা অন্যদের থেকে সব থেকে ভালো পরিমাণ এবং বেটার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। সো আপনারা আমাদের সাথে যুক্ত হলেই আসলে বুঝতে পারবেন কি পরিমাণ সেবা আপনাদের প্রদান করতে পারবো আমরা। সো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সবার প্রতি একটা কি বলা হয় যে একটা আবেদন থাকবে যে আপনারা আমাদের যে সার্ভিসগুলো এগুলো সম্পর্কে অবগত হন এবং আমাদের সাথে যুক্ত হন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। এরকম মানসম্মত ক্লাস পেতে অবশ্যই ক্লাসটি শেয়ার দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে মেনশন দিবেন।